কতবার দিয়েছি কোন ধরনের শুনেন নির্বাচন নিয়ে কোন রকমের কোনো আনসার্টেনটি নেই। আসসালামু আলাইকুম। আজকে স্টেট গেস্ট হাউস খুলনাতে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকারের 119তম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস। উক্ত সভায় মাননীয় ফিনান্স উপদেষ্টা, তারপরে এনার্জি উপদেষ্টা ফজল কবির খান, হেলথ উপদেষ্টা নূরজাহান বেগম, ইন্ডাস্ট্রিজ এলজিআরডি উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন এবং বেশ কিছু সচিব গিয়েছিলেন, 10 জনের বেশি সচিব উপস্থিত ছিলেন। তো পুরো মিটিংটা, এই মিটিং এ প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট 11টি প্রস্তাব অনুমোদিত হয়েছে। তার মধ্যে আমি একের পর এক বলে যাচ্ছি। সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং গতিশীলতা বৃদ্ধিকরণের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আওতায় রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে 2টি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। আপনারা জানেন এটা বেশ আগেই এটা নিয়ে ডিসিশন হয়েছিল এবং সেই জন্য অনেক কাজ এগিয়েও গেছে, কিন্তু এখন যেহেতু এটা প্রশাসনিক নিকারের মিটিং, এটা একটা মানে এটা অনুমোদিত হওয়াটা হচ্ছে সরকারি বিধান, তো সেই অনুযায়ী আজকে এটার অনুমোদিত হয়েছে। এবং এনবিআর এর যে বর্তমান চেয়ারম্যান উনি বলেছেন যে এই পুরো 2টা বিভাগ ফাংশনিং শুরু করা ওনারা এক্সপেক্ট করছেন যে এটা ফেব্রুয়ারি মাসে এই 2টা বিভাগ পুরোপুরি কাজ শুরু করবে সেপারেটলি। উল্লেখ্য, এ বিষয়ে ইতিমধ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025 জারি করা হয়েছে। দ্বিতীয় এজেন্ডা হচ্ছে স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ দুটিকে একত্রীকরণের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পুনর্গঠন করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এছাড়া মহিলা এটার বিষয়ে আমি আপনাকে না আমি বলছি। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিভাজনের মূল উদ্দেশ্য ছিল সেবা সহজীকরণ, স্বাস্থ্যসেবা প্রদানের দায়িত্ব স্বাস্থ্য সেবা বিভাগ এবং চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, নার্সিং ইনস্টিটিউট এবং মাতৃ শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মসূচি পরিচালনার দায়িত্ব স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু মন্ত্রণালয়ের 2টি বিভাগ সৃষ্টির পরের অভিজ্ঞতায় প্রতীয়মান এই দ্বিমুখী কাঠামো প্রত্যাশিত সুফল বয়ে আনতে পারেনি। স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা উভয় ক্ষেত্রেই মানের যথেষ্ট অবনতি ঘটেছে। মন্ত্রণালয়ের কার্যক্রমে পুনরায় গতি ও সমন্বয় ফিরিয়ে আনার লক্ষ্যে রুলস অব বিজনেস 1996 এর রুল 3 এর সাব রুল 1 এর এবং রুল 10 এর সাব রুল 1 এর মোতাবেক স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ দুটিকে একত্রীকরণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার সদর অনুমোদন গ্রহণ করা হয়েছে। তো আজকে এটা নিকারের মিটিং, এটা অনুমোদিত হয়েছে। আরেকটা হচ্ছে যে আজকে নারী ও আগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ছিল, এটার নাম পরিবর্তন হয়েছে হচ্ছে নারী ও শিশু মন্ত্রণালয়। এটার প্রস্তাবটি অনুমোদিত হয়েছে, তবে এটার ইংরেজি নাম মিনিস্ট্রি অব ওমেন অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্স, এটা অপরিবর্তিত থাকবে। আগে এটার নাম ছিল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, এখন এটার নাম হচ্ছে নারী ও শিশু মন্ত্রণালয়। আর পরিবেশগত, বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন এবং অর্থনৈতিক সম্ভাবনার বিবেচনায় সাতক্ষীরা জেলাকে বি ক্যাটাগরির জেলা থেকে
এ ক্যাটাগরির জেলায় উন্নীত করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। বৈঠকে এটাও ডিসকাশন হয়েছে যে সাতক্ষীরা আপনারা জানেন গত স্বৈরাচারের সময়ে সাতক্ষীরার মানুষের উপর ভয়ানক নির্যাতন চালানো হয়েছিল। আর আপনি জানেন সাতক্ষীরাতে সুন্দরবন আছে, সাতক্ষীরার এখন সাথে সাতক্ষীরার ভোমরা বন্দর এখন একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বন্দর হিসেবে ইমার্জ করেছে এবং সাতক্ষীরা আমাদের মানে দেশের জন্য এইটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা ডিস্ট্রিক্ট। তো সেটা বিবেচনায় এটাকে এ ক্যাটাগরি ডিস্ট্রিক্ট হিসাবে অনুমোদিত হয়েছে। গাজীপুর জেলার পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলায় পূর্বাচল দক্ষিণ, নরসিংদী জেলার রায়পুরার একটা অংশ, কক্সবাজার জেলার মাতারবাড়ি নামে মোট 4টি নতুন থানা স্থাপন এর প্রস্তাব অনুমোদিত হয়েছে। গাজীপুর জেলা এটা হবে পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলার এটা হবে পূর্বাচল দক্ষিণ যেটা রূপগঞ্জের মধ্যে পড়েছে, আর নরসিংদী জেলায় রায়পুরারই দুইটা ভাগ করে আর একটা থানা হচ্ছে। এটার নামটা এখনো কনফার্ম হয়নি, নামটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আর কক্সবাজার জেলার মাতারবাড়ি থানা, আপনি জানেন মাতারবাড়িতে খুব আমরা ডিপ সি পোর্ট করছি, অনেকগুলো ইম্পর্টেন্ট কি পয়েন্ট ইনস্টলেশন আছে যেখানে অনেকগুলো বড় বড় পাওয়ার প্ল্যান্ট আছে, অন্যান্য লজিস্টিক্যাল ফ্যাসিলিটিস তৈরি করা হচ্ছে, ওইখানে ফিশিং একটা হাব তৈরি করা হবে এবং এই কক্সবাজার মাতারবাড়ি এবং মহেশখালী নিয়ে সম্প্রতি মিডা গঠিত হয়েছে, মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি। সেই জন্য এইটার বিবেচনায় এইটার গুরুত্ব বিবেচনায় এখানে একটা নতুন থানার প্রস্তাব অনুমোদন হয়েছে, এটার নাম হবে মাতারবাড়ি থানা। আর গাজীপুরের পূর্বাচল উত্তর বা আর নারায়ণগঞ্জ জেলার পূর্বাচল দক্ষিণে এখন আপনি জানেন পূর্বাচলে নতুন রাজুকে ডেভেলপমেন্ট কাজ হয়েছে, অন্যান্য অনেক প্রাইভেট ডেভেলপাররা অনেক প্লট বিক্রি করেছেন, অনেক ওইখানে ডেভেলপমেন্ট। আমরা আশা করছি যে এখানে খুব দ্রুত এখানে প্রচুর আরো জনগণ এখানে বসতি করবেন। তো সেই জন্য এটা বিবেচনায় এইখানে এই দুইটা নতুন থানা গঠন করা হয়েছে। আর ঠাকুরগাঁ জেলায় ভুল্লি থানার নামের বানান সংশোধন করে ভুল্লি প্রতিস্থাপন করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। হচ্ছে যে আগেরটা হচ্ছে রস্যুকার ছিল ভুল্লি আগেরটার, এখন যেটা হবে দীর্ঘকার ভুল্লি। এই ছিল। আর আজকে এছাড়াও মিটিং এ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে, সেটাও একটা হচ্ছে যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আপনি জানেন এখন 50টি থানা তাদের আন্ডারে, এটা একটা বিশাল কর্মযজ্ঞ। তাদের এই কাজটাকে কিভাবে আরো সহজতর করা যায় সেই জন্য আজকে ডিসকাশন হয়েছে, কোনো ডিসিশন হয়নি যে কিভাবে ডিএমপি কে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ বা অন্যান্য মানে একটা বা দুইটা পার্টে কিভাবে এটাকে আলাদা করা যায়, করলে যেটা হবে যে এখানে কাজের গতি বাড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালোভাবে নিয়ন্ত্রণ করা যাবে। আর চিফ অ্যাডভাইজার আজকের মিটিং এ আবার নির্বাচনের কথা বলেছেন এবং নির্বাচনের আগে উনি অস্ত্র উদ্ধারের উপর জোর দিয়েছেন। উনি বলেছেন যে লুট করা অস্ত্র যে করেই হোক ইলেকশনের আগে যত দ্রুত পারা যায় এগুলোকে উদ্ধার করতে হবে। এই ছিল আজকের মিটিং এর বিষয়। আর একটা সিসিটিভি নিয়েও আলোচনা হয়েছে, তো এই বিষয়ে আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার কথা বলবেন। ও আরেকটা দুইটা বিষয়, জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠনের এটা ভূতাপক্ষ অনুমোদন হয়েছে। আপনারা জানেন জুলাই যে গণ অভ্যুত্থান হলো সেই বিষয়ে অলরেডি একটা অধিদপ্তর হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে, সেটা আছে ভূতাপক্ষে অনুমোদন হয়েছে। আর জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা বিভাগ দুটিকে একত্রীকরণের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠনের বিষয়টিও ভূতাপক্ষ অনুমোদন হয়েছে। আপনি জানেন আগের গভর্নমেন্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুইটা ভাগে ভাগ করেছিলেন, একটা জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা বিভাগ, এই দুইটাকেও এক করে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাখা হয়েছে। আর বাকিটা আমাদের ডিপিএস বলবেন। আপনারা জানেন যে এর মধ্যে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম
যে আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোট উপলক্ষে যে ভোট কেন্দ্রগুলো আছে সারা দেশে প্রায় 42,000 ভোট কেন্দ্র, এই সবগুলো কেন্দ্রেই সিসিটিভি স্থাপনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। তো এই কেন্দ্রগুলোর মধ্যে সরকার পরীক্ষা নিরীক্ষা করে বা খোঁজখবর নিয়ে জেনেছে যে 6,552টা কেন্দ্রে ইতিমধ্যেই সিসিটিভি আছে, মানে আগে থেকে এই সিসিটিভি এই কেন্দ্রগুলোতে আছে। বাকি যে কেন্দ্রগুলো আছে সেগুলোতে আপনার সিসিটিভি স্থাপন করা হবে। এর মধ্যে সরকার একটা বিশেষ বরাদ্দ দিয়েছে সরকারের পক্ষ থেকে 71,98,28,000 টাকা সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য। এই টাকাটা ব্যয় হবে মূলত আপনার 21,946টি অতি গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র, যেগুলো সেখানে এই টাকাটা দিয়ে সিসিটিভি স্থাপন করা হবে। প্রতিটা কেন্দ্রে কমপক্ষে 6টা সিসি ক্যামেরা এই কেন্দ্রগুলোতে থাকবে। এর বাইরে যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে স্থানীয় প্রশাসনের উদ্যোগে এবং তাদের আর্থিক বরাদ্দের মাধ্যমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। ইতিমধ্যেই এই কার্যক্রম সব জেলায় শুরু হয়ে গিয়েছে এবং অনেক জোরে সোরে চলছে। বেশ কয়েকটা জেলায় শতভাগের কাছাকাছি কেন্দ্রে আপনার অলরেডি সিসিটিভি বা সিসি ক্যামেরা স্থাপন। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে গাজীপুর জেলায় আপনি সরকারের পক্ষ থেকে দেখেছে যে 935টা কেন্দ্র, এর মধ্যে 447টা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই প্রত্যেকটা কেন্দ্রে এই বিশেষ বরাদ্দের আওতায় অধিকাংশ কেন্দ্রে এর মধ্যে স্থাপন করা হয়েছে। বাকিগুলোতেও আমরা আশা করছি যে জানুয়ারির 31 তারিখের মধ্যেই বাকি কেন্দ্রগুলোতেও সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এই ঝুঁকিপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রের বাইরে যে কেন্দ্রগুলো আছে সেগুলোতেও গাজীপুর সিটি কর্পোরেশন এবং গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আপনার ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই প্রক্রিয়ায় অন্যান্য জেলা এবং সিটি কর্পোরেশন এলাকাতেও আপনার এই কার্যক্রম চলমান রয়েছে। আমাদের সরকারের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন তারা বিভিন্ন জেলায় এর মধ্যেই এই সিসি ক্যামেরা বসানোর কার্যক্রমটা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে, তারা পরিদর্শন করে দেখেছে এই কার্যক্রমটার অগ্রগতি কতটুকু। আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব উনি গিয়েছিলেন কিশোরগঞ্জ জেলায় গতকালকে, সেখানেও ওনাকে জানানো হয়েছে যে কার্যক্রমটা বেশ দ্রুত এগিয়ে চলেছে। তো সব মিলিয়ে এই যে 42,000 কেন্দ্র, এই কেন্দ্রগুলোতে আমরা আশা করছি যে নির্বাচনের আগেই সম্ভব হলে 31শে জানুয়ারির মধ্যেই কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরার আওতায় আনা হবে নির্বাচনের জন্য। ধন্যবাদ। নির্বাচন কমিশন স্বাধীন, তারা তাদের যে কাজগুলো করছে সেটা আপনারা দেখছেন। তো এই বিষয়ে আসলে মন্তব্য করতে হলে ওনারাই এই বিষয়ে কথা বলবেন, আমাদের তরফ থেকে কিছু বলার নাই। আমাদের যে কাজগুলো যেটা আছে তাদেরকে ইলেকশন, একটা ভালো ইলেকশন অর্গানাইজ করার জন্য যেই সাপোর্টটা দরকার প্রত্যেকটা সাপোর্টই দেওয়া হচ্ছে, প্রত্যেকটা বিষয়ে তাদেরকে যথেষ্ট সাপোর্ট দেওয়া হচ্ছে এবং অবশ্যই নির্বাচনকে সুষ্ঠু, ফ্রি, ফেয়ার, পিসফুল, ফেস্টিভ করা এটা এই গভর্নমেন্টের দায়িত্ব। গভর্নমেন্টের দায়িত্বে যতগুলো কাজ পড়ে সেই কাজগুলো গভর্নমেন্ট করছে। আরেকটা জিনিস আমি একটু সিসি ক্যামেরা প্রসঙ্গে উল্লেখ করে দিতে চাই, সেটা হচ্ছে সারা দেশের 299টা ভোট কেন্দ্র শনাক্ত করা হয়েছে যেগুলোতে বিদ্যুৎ সংযোগ নেই। তো এই কেন্দ্রগুলোতে আপনার সৌর বিদ্যুৎ সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনে জেনারেটরের মাধ্যমে হলেও এই কেন্দ্রগুলোতে অন্তত ভোটের দিন যেন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়। জি, বৈঠক হয় ওইখানে ফরিদপুর এবং কুমিল্লা বিভাগের একটা সিদ্ধান্ত ছিল, এটা কি উপস্থাপিত হয়েছিল বৈঠকে? আজকে যা ডিসকাশন হয়েছে আমি সবই আপনাকে বলেছি। আচ্ছা, আর থানার বিষয়টা কি ওই নারায়ণগঞ্জ টোটাল 4টা নাকি একটা মাতাবাড়ি সহ 5টা? 4টা, টোটাল 4টা। ওকে, থ্যাংক ইউ। সবগুলো কেন্দ্রে সিসি ক্যামেরার স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর মধ্যে আপনার 21,946টা কেন্দ্র, এগুলোকে অতি গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ বিবেচনায় এগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য সরকারের পক্ষ থেকে, অর্থ মন্ত্রণালয় থেকে স্পেশাল প্রজেক্ট একটা স্পেশাল অ্যালোকেশন দেওয়া হয়েছে। সেটার পরিমাণ হচ্ছে 71,98,28,000 টাকা। এই টাকা দিয়ে এই 21,000 কেন্দ্রে আপনার সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। বাকি যে কেন্দ্রগুলো আছে সেগুলোতে স্থানীয় যে প্রশাসন, স্থানীয় যে সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন, তাদের যে নিয়মিত অর্থ বরাদ্দ, যেটা তাদের নিয়মিত অর্থ থেকে তারা বাকি কেন্দ্রগুলোতেও সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে। আর কিছু কেন্দ্র আছেই অলরেডি। আর এর মধ্যে ইতিমধ্যে 42,000-এর মধ্যে 6,552টা কেন্দ্রে কিন্তু আগে থেকে আসলে সিসি ক্যামেরা আছে, তো সেগুলোতে আর নতুন করে আর সিসি ক্যামেরা বসানোর প্রয়োজন পড়ছে না। সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা তো লুট করা অস্ত্র উদ্ধারের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন, এর বাইরে কি আর কোনো চ্যালেঞ্জের বিষয়ে আলোচনা হয়েছে কিনা? না, এটা ওভারঅল ডিসকাশন হয়েছে। আজকে যেহেতু নিকারের মিটিং ছিল, মূল ডিসকাশনটা প্রশাসনিক পুনর্বিন্যাস এগুলো নিয়েই হয়েছে। একটা বড় বিগ ইস্যু ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আপনি জানেন এটা ক্রমান্বয়ে বড় হচ্ছে, ঢাকার আয়তনও বড় হচ্ছে। ঢাকার সিটি যেটা আমরা দেখছি সেটা তো সেই সিটিতে নাই, ছোট জায়গাটা নাই। এখন আপনি জানেন যে এখন ওয়ার্ল্ডের, এখন ঢাকা একটা নিউ একটা সার্ভেতে বলছে যে ওয়ার্ল্ডের এখন ঢাকা সেকেন্ড লার্জেস্ট সিটি। তো সেইখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ম্যানেজ করাতে একটা খুবই টাফ একটা কাজ। সেই কাজটাকে কিভাবে স্মুথ করা যায়, আরো ইজিয়ার করা যায়, এবং এতে যাতে আইন শৃঙ্খলা বাহিনী আরো ভালোভাবে রেসপন্ড করতে পারেন এনি ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জেস গুলো। তো সেটার জন্য এই আলাপগুলো হয়েছে যে কিভাবে এটা কি ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ নামে ডিএমপি দুইটা হবে কিনা, বা এছাড়াও আগে যেটা মডেল ছিল যে গুলশান একটা ইটসেলফি একটা পৌরসভা ছিল, মিরপুর একটা পৌরসভা ছিল, ওই আগের মডেলে মানে পৌরসভা ডিক্লেয়ার করে না, মানে ওই একটা সার্কেল ফ্রেমটাকে ধরে নতুন করে মানে 3-4টা ভাগে করে, মানে মূল কাজটা হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে হোক বেটার করাটা এই গভর্নমেন্টের লক্ষ্য। তো সেই জন্য যদি প্রশাসনিক পুনর্বিন্যাস করে এই কাজটা যদি ইজিয়ার করা যায়, হোয়াই নট, বাট এটা ডিসকাশন হয়েছে, কোনো ডিসিশন হয়নি। এটা আমাদের আজকে এই বিষয়েও আলাপ হয়েছে, এবং আপনি বলছি এখানে জঙ্গল সলিমপুরে যে কাজটা হয়েছে খুবই জঘন্য একটা কাজ, এবং এটা আমরা নিন্দা জানাই, এবং এই পরবর্তীতে এইটাকে এই জায়গায় আরো খুব জোরদার ভাবে আরো অভিযান চালানো হবে। সমস্ত বাহিনী একত্রিত হয়ে কম্বাইন একটা অপারেশন হবে। যারা যারা এটার সাথে জড়িত ছিলেন প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। এখানে যে যত পাওয়ারফুল লোকই হন না কেন, প্রত্যেককে, যারা এটা ইন্ধন জুগিয়েছেন আর যারা এটা ইনভলভ ছিলেন, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। আর ওইখানে আশেপাশে যাওয়া যত লুট করা অস্ত্র আছে সেগুলো কম্বিং অপারেশনের মাধ্যমে এটা উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হবে। কেন আপনি যদি ধরে যদি ওই তথাকথিত সাংবাদিকের কথাই কানে প্রতিদিন শুনতে থাকেন, তাহলে তো আপনার এটা হবেই। বা থেকে বাইরের থেকে আওয়ামী লীগের যারা টাকা পেয়ে যারা করছে, আপনি যদি সারাদিন ওদেরটা ভিডিওতে শুনেন, তাহলে তো আপনার মনে হয় এখানে নির্বাচনে প্রতিদিন ক্যান্ডিডেটরা বের হচ্ছে, প্রতিদিন তারা টিকটকে তাদেরটা পোস্ট করছেন, তাদের ভিডিওগুলো পোস্ট করছেন, খুব সুন্দর সুন্দর ভিডিও আছে আমরা দেখছি। কতজনকে দেখছি যে তারা মানে গ্রামের প্রতিটা বাড়িতে বাড়িতে যাচ্ছেন, মাঠ চষে বেড়াচ্ছেন। আপনি ওগুলো না দেখে আপনি দেখছেন কি এই সো কল 2-1 জন, ইনশাল্লাহ। এবং নির্বাচন খুব ভালো হবে, ফ্রি, ফেয়ার, পিসফুল, ফেস্টিভ হবে। বাংলাদেশের মানুষ সবাই ভোট কেন্দ্রে আসবেন, আমরা আশা করছি। এটা রেকর্ড টার্ন আউট হবে, এটা আমরা আশা করছি। এবং সোফার আপনি তো অনেক, আমি জানি আপনি অনেক বছর ধরে জার্নালিজম করছেন, আমি আপনাকে অনুরোধ করব এর আগের ইলেকশন গুলো আপনি একটু দেখে আসেন, যে তখন কি পরিস্থিতি ছিল আর এখন কি, এখন আমরা কি পরিস্থিতি ভালো না মন্দ হয়েছে, আপনি নিজেই একটা যাচাই করতে পারবেন। আমরা মনে করি পরিস্থিতি যথেষ্ট ভালো, 2-1টা আইসোলেটেড ঘটনা ঘটছে, বাট নির্বাচন খুব ভালো। আপনি আর মাত্র কত, আজকের পরে মাত্র 22 দিন আছে,
এবং সেটার জন্য যথেষ্ট প্রিপারেশন হচ্ছে। সিসিটিভির বিষয়টা আজকে আমরা আপনাদেরকে পুরো আপডেটটা দিলাম। তারপরে বডি অন ক্যামেরার বিষয়ই হচ্ছে। কালকে আমাদের হোম অ্যাডভাইজার গতকাল বলেছেন যে 9 লক্ষ বিভিন্ন বাহিনীর মেম্বার থাকবেন ইয়েতে। তো আমরা আশাবাদী খুব ভালো ইলেকশন হবে। আর পলিটিক্যাল পার্টিগুলো দেখে গেছেন অনেক কনস্ট্রাকটিভ ডায়ালগ করছেন, অনেক ধরনের কথাবার্তা বলছেন যেগুলো নির্বাচনের জন্য ইতিবাচক। কিন্তু তারপর আমরা দেখছি 2-1 ফেসবুকে বা ইউটিউবে এসে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন এবং আমরা তাদের পাসটা জানি, তাদের অনেকের যে পিছনটা আমরা জানি, তারা 15.5 বছর কি পরিমাণ দালালি করেছেন এটা আমাদের খুব ভালো মতো জানা আছে। তো আমরা এটা তো অবাক হচ্ছি না, সবার এভরিওয়ান ইজ ফ্রি টু স্পিক, তারাও কথা বলছেন। বাট আমরা আবারও আপনাকে বলছি নির্বাচন 12ই ফেব্রুয়ারি হবে, একদিন আগেও না একদিন পরেও না, এবং খুব সুন্দরভাবে হবে। আমি একটা জিনিস একটু অ্যাড করতে চাই শরীফের সাথে। নির্বাচন হবে না এরকম বা সংশয় যারা উৎপাদন করে বা এরকম বক্তব্য যারা দিচ্ছে, আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, তাদেরকে জিজ্ঞেস করবেন দয়া করে যে নির্বাচন হবে না এটার পেছনে তাদের যুক্তিটা কি। তারা যদি কোনো যুক্তি উপস্থাপন করতে না পারে, যে কোনো লজিক্যাল কোনো কিছু যদি আপনাদেরকে বলতে না পারে যে এই কারণে তারা মনে করছে যে নির্বাচন হবে না, তাহলে ধরে নিতে হবে যে তারা একটা গণতন্ত্র বিরোধী এবং নির্বাচন বিরোধী প্রপাগান্ডার পার্ট। এই একটা পার্ট তো আছে, আরেকটা যখন নাকি আমরা এনসিপি নেতাদের মুখ থেকে শুনতে পাই যে ঠিকমতো আপনারা আমরা তো বললাম যে আপনারা যাদের কাছে নির্বাচন হবে না, নির্বাচন নিয়ে সংশয় যারাই প্রকাশ করবে, আমরা তো আমাদের পার্টটা প্রতিদিনই ক্লিয়ার করছি যে নির্বাচন হবে এবং নির্বাচনের প্রস্তুতি আমরা প্রতিদিন আপনাদেরকে জানাচ্ছি। এখন নির্বাচন হবে না এরকম কথা যারা বলছে, এটা আসলে তাদেরকে আপনাদের জিজ্ঞেস করতে হবে যে তারা কোন গ্রাউন্ডে, কোন লজিকের ভিত্তিতে নির্বাচন হবে না বলছেন। তারা যদি কোনো গ্রাউন্ড এবং লজিক আপনাদের কাছে স্পষ্ট না করতে পারে, তাহলে মনে করবেন যে এটা তাদের আসলে মস্তিষ্ক প্রসূত কল্পনা, অথবা তারা এক ধরনের প্রপাগান্ডার পার্ট। আর এই বিষয়ে কোশ্চেন, এটা এই বিষয়ে আর কোশ্চেন নিব না প্লিজ। আপনারা বলছেন যে নির্বাচনের পরিস্থিতির অনেক বেশি উন্নতি, যদি ঋণ খিলাপি হয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায় 45 প্রার্থী, সেই ক্ষেত্রে পরিস্থিতি আগে উন্নত হয়েছে। এটা নির্বাচন কমিশনকে এই কোশ্চেনটা করবেন, নির্বাচন কমিশন এই বিষয়ে ইয়ে করে। আমরা তো নির্বাচন এগুলো বাছাই কাজ করি না, বা এগুলো অ্যাপিল কাজগুলো এই গভর্নমেন্ট দেখেন, এটা পুরো নির্বাচন কমিশন দেখে। আপনি ওনাদেরকে জিজ্ঞেস করবেন। শফিক ভাই, খুব ছোট করে একটা দ্বিতীয়বার মাইক্রোফোনটা নিলাম। সেটা হচ্ছে যে অনেক ধরনের তো জেনারেল আছে, সেনাবাহিনীর জেনারেল, অ্যাটর্নি জেনারেল, কিন্তু আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি এফবি জেনারেল, ফেসবুক জেনারেল, তারা যখন তখন যুদ্ধ ঘোষণা করে দেয়, অমুকে দাঁড়াবে না, নির্বাচন হবে না, বা অথবা ব্যাপক সহিংসতা হবে। এই ধরনের জেনারেলদের আসলে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আপনারা বিভিন্ন কর্মপরিকল্পনা বলেছিলেন বিটিআরসির মাধ্যমে, আসলে কি করা যায়, কি ভাবছেন? আবার জেনারেল মানুষও তো আছে, সাধারণ মানুষও তো আছে। সাধারণ মানুষ মনে করে খুব ভালো ইলেকশন হবে, এবং সাধারণ মানুষ অনেক কিছু ফেসবুকে এগুলো শুনে শুনে এক কান দিয়ে নিয়ে আর এক কান দিয়ে বের করে দেয়। সো এটা নিয়ে আমার মনে হয় কমেন্ট করার কিছু নাই। থ্যাংক ইউ।